হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো ওটা কোনো নাটক বা সিনেমার কাহিনী নয়, আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, আমার জীবনের গল্প। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছি 4 বোন। আমার বাবা নেই, আমার বাবা অনেক আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে। পুরো সংসারের দায়ভার পড়েছে আমার মার উপর। তো আমি সবার বড়, আর বাকি 3 বোন ছোট ছোট। একজনের বয়স 4 বছর, একজনের বয়স 6 বছর, অন্যজনের বয়স 9 বছর। তোরা যে কোনো কাজকাম করবে এরকম তো পরিস্থিতিও নাই, কারণ ওরা অনেক ছোট। তো মা আমাদের দায় দায়িত্ব নিতে যেয়ে এতটাই প্রেশারে আর টেনশনের মধ্যে পড়ে যায় যে আমার মা অসুস্থ হয়ে যায়। কি করবে দিশেহারা, যেন সারা পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে আমাদের জীবনে। তো আমাদের গ্রামে জমিদার বাড়ি ছিল। মা কোনো কিছু না ভেবে আমাদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য সে ওই বাড়িতেই কাজে লেগে গেল। সে বাড়িতে সে ঝির কাজ করত, প্রতিদিন কাজে যেত। ওনাদের বাড়িতে কাজ কাম করে টুকিটাকি যা খাবার দাবার পেতেন ওগুলো এনেই আমাদের মুখে আহার তুলে দিতেন। এভাবেই চলছিল আমাদের দিনকাল, কখনো খেয়ে কখনো না খেয়ে। চলতে চলতে ধান কাটাকাটি শুরু হয়ে গেল। মার উপরে অনেক প্রেশার চলে আসলো। জমিদার বাড়ি, শত শত মন মন ধান, সব কাজ মাকে করতে হয়। এদিকে গরু বাছুর খানা দানা, এত কাজ করার পরও মা তেমন একটা পারিশ্রমিক পেত না, শুধু দুবেলা ভাতটাই একটু পেত। আর মাস শেষে সামান্য কিছু পয়সা পেত, যা দিয়ে হয়তো বা 2-4 দিনের ওষুধ খরচাও চলবে না। এদিকে আমাদের লেখাপড়ার বিষয় ছিল, মা কিছুতেই পারছিল না। তো সরকারি প্রাইমারিতে আমাকে ভর্তি করেছিল। আমি মোটামুটি ওই সরকারি প্রাইমারি পর্যন্তই পড়েছি, তারপরে আর লেখাপড়া হয়নি, কারণ বেসরকারিতে গেলে লেখাপড়ার খরচ কোত্থেকে আসবে, এই চিন্তাভাবনা করে আর লেখাপড়া হলো না। মা একটা সময় ভেঙে পড়ল যে আমার বাচ্চাদেরকে আমি লেখাপড়াও করাতে পারছি না, এ কেমন জীবন আমার। মা প্রায় আমার সাথে কথা বলতো, আমারে আমি তোদেরকে তেমন কিছুই খাওয়াতে পারি না, দিতে পারি না, আমারে মাফ করে দিস। মার ক্ষেত্রে আমার তরফ থেকে কখনো কোনো অভিযোগ ছিল না। মাকে আমি বলতাম, মা দেখো, সবার কিসমতে তো সব কিছু থাকে না, ব্যাস যেভাবে চলছে ওইভাবে চলুক, আমরা আর একটু বড় হয়ে গেলে নিশ্চয়ই কোনো কাজকাম করব। কথাবার্তা হওয়ার পর সকাল হয়ে গেল, মা আবার পুনরায় কাজে চলে গেল। আমি আমার ছোটো বোনদেরকে প্রাইমারিতে ছেড়ে দিলাম। দেওয়ার পর গরু মায়ের বুকে লাথি মেরে দেয়। দেওয়ার পর মা অনেক অসুস্থ হয়ে যায়। মার যে চিকিৎসা করাবো তেমন কোনো টাকা নেই। গেলাম আমি, গ্রামের পাড়া প্রতিবেশী যারাই ছিল, দাদি নানিরা বলল, যা তোর মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে যা, জমিদার বাড়িতে যেয়ে বল, দেখ ওনারা কিছু না কিছু করবে তোর মায়ের জন্য। এক বুক আশা নিয়ে গেলাম, হয়তো আমার মায়ের জন্য ওনারা কিছু করবে। ওনাদের তো আর ধান চাল ডাল বা টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই, যেহেতু আমার মা এতদিন ধরে কাজ করে তাদেরকে খাওয়াচ্ছেন। ওনাদের বাড়িতে কাজ করে কিছু না কিছু তো করবে। এক বুক আশা নিয়ে গেলাম ওই বাড়িতে। যাওয়ার পর ওই বাড়ির যে কর্তি ছিল ওনার তো মেজাজ একেবারে সোনায় সোহাগা। দেখতেই লবণ কাটা কথা শুরু করলো, কাজ করতে পারবে না তোর মা, আজকে এটা হবে কালকে এটা হবে, এবারে কাজকাম কে করবে শুনি। আমি উত্তরে বললাম, আমার মা অনেক অসুস্থ, আপনাদের বাড়িতে আমার মাকে গরুতে লাথি মেরেছে, আপনি কি বিষয়টা জানেন না? আমার মা গুরুতর অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন, আপনারা প্লিজ একটু সাহায্য করেন আমাদের। বললো, কী সাহায্য করব, বাড়িতে কাজকাম শুরু করে দে, তারপর দেখছি কিছু করা যায় কি না। একদিকে 2 চোখ ভরে অশ্রু অঝরে ঝরছিল, অন্যদিকে শুরু করে দিলাম কাজ। এত কাজ এত কাজ বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। রান্না বাড়া থেকে শুরু করে কোটাকাটি ধোয়া পোছা, ক্লান্ত হয়ে গেলাম। এক সময় সব কাজ সেরেও নিলাম। নেওয়ার পর আমি বললাম যে, কর্তি, এবার তো কিছু টাকা দিয়ে দেন, আমার মাকে চিকিৎসা করতে হবে। সে আমার হাতে 200 টাকা দিয়ে বলল, ধর টাকা 200 নিয়ে যা, তোর মাকে ওষুধ দাবাই কিনে দিবি। বললাম, 200 টাকায় তো
কিছুই হবে না। বললো, তোকে কি রাজ্যটাই দিয়ে দেবো? বললাম, তার কি প্রয়োজন আছে? রাজ্য তো আমি চাইনি। আপনি চাইলে তো আরও কিছু টাকা দিতে পারতেন। বললো, আগে নিয়ে যা, দেখ কী হয়। 200 টাকা নিয়ে বাড়িতে এসে মাকে নিয়ে গেলাম গ্রামের একটি ফার্মেসিতে। যাওয়ার পর ওখানে গ্রামের একটি ডাক্তার আছে, ওনাকে সব কিছু খুলে বললাম। উনি ব্যথার ওষুধ দিলেন। বললো, তোমার মাকে শহরে নিয়ে যেতে হবে, তাকে বড় ডাক্তার দেখাতে হবে, তার অনেক টেস্ট করতে হবে, এক্স-রে করতে হবে, দেখতে হবে যে কোনো কিছু হয়েছে কিনা। মা ব্যথায় অনেক চিল্লাচিল্লি করছিল। আপাতত কিছু ব্যথার ওষুধ দিয়ে দিল। বাড়ি নিয়ে আসলাম মাকে। কাজ করে দুমুঠো খাবার আমিও এনেছিলাম, খাওয়ালাম। খাওয়ানোর পর মাকে ওষুধ দিলাম। দেওয়ার পর মা কিছুতেই সুস্থ নয়, মা তো বিছানায় পড়ে আছে। মার একটাই কথা ছিল, আমায় মাফ করে দিস, তোদের জন্য হয়তো আর কিছুই করতে পারলাম না। আমি উত্তরে বললাম, আমি থাকতে তোমাকে কিছু হতে দিব না মা। গেলাম সকালবেলা উঠে সেই কর্ত্রীর বাড়ি, যেয়ে বললাম, আমার মার চিকিৎসার জন্য আরও অনেক টাকা প্রয়োজন, তাকে শহরে নিতে হবে, এক্স-রে করাতে হবে, আরও অন্য অন্য কী টেস্ট করাতে হবে ডাক্তার বলেছে। বললো, তোর মার যদি এখন হাজার হাজার টাকা লাগে সেগুলোকে আমরা দেবো, সে দায়ভার কি আমাদের? আমি বললাম যে আসলে দায়ভার না, একটু দয়া তো করতে পারেন। সে উত্তরে আমাকে বলল, অত কিছু করতে পারবো না। দিল আমায় 500 টাকা। 500 টাকা নিয়ে ডাক্তারের কাছে গেলাম। সারাদিন কাজকাম করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তারের ভিজিটে 800 টাকা। তো আমাদের সেই গাইড ডাক্তারটা খুব ভালো ছিল, উনি এক্স-রে করিয়েছে। ডাক্তারের ভিজিট দিয়ে ডাক্তার তো ঠিকই দেখিয়ে আনলাম। আনানোর পর বলল যে আমার মায়ের বুকের হাড়টাই নাকি ভেঙে গেছে, পাঁজরের, অপারেশন করতে হবে। পরের দিন কর্ত্রীর কাছে গেলাম। বললো, আর 1 টাকাও দিতে পারবো না। কান্নায় ভেঙে পড়লাম। ভেঙে পড়ার পর মা ব্যথায় চিৎকার পাচ্ছিল। এভাবেই আরও 5 দিন কেটে গেল। পরের দিন যে হাতে পায়ে ধরছি, করতে কিছু করে না। আমার মায়ের অবস্থা অনেক খারাপ। সে বললো, তেমন কিছুই আর করতে পারবো না। এই নে 1000 টাকা দিলাম, যা পারিস কর। ওই টাকাটাই নিয়ে আসলাম, গ্রামে সবাইকে জানালাম। আস্তে আস্তে দেখি যে আমাদের বাড়িতে অনেক ভিড় ভাট্টা চলছে। জানি না কেন ভিড়। দেখলাম মায়ের নিথর দেহ পড়ে আছে। মায়ের পাশে একটা চিৎকার দিয়ে স্তব্ধ হয়ে গেল পৃথিবী আমার। ছোট ছোট বোন, কি করব জানি না। ওই 1000 টাকা দিয়ে দাফন কাফনের কাজ শেষ করলাম। 3 দিন আর কাজে যাইনি। এসেছে জমিদার কর্ত্রী। বললো, কাজে কেন যাস না? যা হবার হয়ে গেছে, কাল থেকে কাজে যাস। ইচ্ছে তো করছিল ওখানে গলা দাবিয়ে দেই, কিন্তু পরিস্থিতির কারণে হাত পা বাঁধা। শুরু করলাম পরের দিন থেকে কাজ। বাহিরের উঠোনের কাজ সব কিছু শেষ করে ঘর দোর পরিষ্কার করতে গিয়েছি। ছিল তার ছেলে, ছোট ছেলে ঘরের মধ্যে নেশাপানি করে পড়েছিল। আমাকে বলল, 1 গ্লাস পানি দে। আমি বললাম, দিচ্ছি। আমি দৌড়ে যেয়ে 1 গ্লাস পানি নিয়ে এসে জমিদারের ছোট ছেলেকে দিলাম। দেওয়ার পর বলতেছে, আমার শরীরটা ভালো লাগছে না, ফ্যানটা ছেড়ে দে। দিলাম। বললো, ফ্যানের বাতাসে হচ্ছে না, এসি চালিয়ে দে। দিলাম। দিয়ে ঘর পরিষ্কার করতেই হুট করে পিছন থেকে এসে আমাকে ঝাপটিয়ে ধরলো। বললো, একটা সাউন্ডও করবি না। আমি বললাম, এটা আপনি কী করছেন? আমাকে ছাড়েন। সে কিছুতেই আমার কথা শুনলো না। জোর জবস্তি করে আমার শরীরটার উপরে হায়নার মতো করে ঝাঁপিয়ে পড়লো। পরে ইচ্ছে মতো তার মতো করে সে ভোগ করলো আমাকে। বিষয়টা আমি কর্ত্রীর কাছে বললাম। সে আমাকে চড়িয়ে বলল, বের হয়ে যা, চরিত্রহীনা মেয়ে। আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কি মিথ্যে কথা বলছিস? তোর মুখ যেটা আর কোনো দিন না দেখি আমি। ওখান থেকেই আমি ফেরার সময় ছোট সাহেবের ঘরে যাই। যাওয়ার পর শুধু একটাই কথা জানতে চেয়েছি, আপনার ঘরেও তো বোন আছে, সে যদি অন্য জায়গায় কারো লালসার শিকার হতো, আপনি কী করতেন বলেন? আপনি কি করে পারলেন আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিতে? আমার মা চলে যাওয়ার শক্ত কাঁচা রয়ে গেছিলো, ঘায়ের উপরে ঘা দিয়ে দিলেন আপনি। আপনার কোনো দিন ভালো হবে না।
আমাকে উত্তরে বলল, যা 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 পারিস করে নিস। কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম গালে। বলেছিলাম, বিচার হয়তো আমি পাবো না, তবে হ্যাঁ, ন্যায় বিচারক একজন আছে, সে অবশ্যই করবে। বাড়িতে চলে আসলাম। আসার পরে নিজে বলতে কেউ ছিল না, নানি দাদি। আমাদের পাশের এক নানি করে বলতাম, তাকে বিষয়টা বললাম। বললে, এই ঘটনার কাউকে বলিস না, ওরা মানুষ রূপী শয়তান, ওদের বিচার আল্লাহর তরফ থেকে হবে। 72 ঘন্টা কাটতে না কাটতেই শুনলাম যে মোটরসাইকেল নিয়ে জমিদারের ছেলে ট্রাকের নিচে চাপা পড়ে দুটো পা চলে গেছে তার। অঙ্গ প্রত্যঙ্গ থেতলে গেছে। পেয়ে গেছি বিচার। গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন জানো? আসলে মানুষের জীবন কখন কিভাবে চলবে, কোথায় যেয়ে দাঁড়াবে, কার দুয়ারে কে, কেউই বলতে পারে না। তাই কোনো মানুষকেই কখনো ছোট করে দেখতে নেই। আর সবাই সতর্ক হয়ে চলবে অবশ্যই, এই জন্যই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।